আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা, নাটক, উপন্যাসের প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিয়ে তোমাদের পড়াশোনাটাকে একটু সহজ করার চেষ্টা করছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে গল্পের শেষ গল্পতে অর্থাৎ গদ্য অংশের শেষ গদ্যটি আমাদের নতুন গৌরবগাথা দ্বারাই আসলে গদ্য অংশটা শেষ হচ্ছে। এরপরে পদ্যের সূচনা হচ্ছে এবং ধারাবাহিকভাবে পদ্য শেষ হলে সেখানে নাটক এবং উপন্যাসের সূচনা হবে। তো সেই কারণে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, আমি আমার চ্যানেলে এইরকমই আসলে ভিডিও দিয়ে তোমাদের পড়াশোনা একটু সাহায্য করে থাকি, যার ফলে এই সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করো, এখানে নোটিফিকেশন অন করে রেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা এটা শুরু করি। আমাদের নতুন গৌরব গাথা, এটা হচ্ছে মানুষের গৌরব গাথা সম্পর্কে বলা হচ্ছে। এটা লেখক আসলে কেউ নেই, এটা যারা লেখক বলতে বইয়ের লেখকরা আসলে এটা লিখেছে। এবং গ্রাফিটি হচ্ছে দেয়ালে আঁকা কথা বা যথাসময়ের চিত্র, চিরাচরিত অর্থাৎ অতি প্রাচীনকাল থেকে চলে এসেছে। উৎকণ্ঠা হতে উদ্বেগ, আশঙ্কা, ব্যাকুলতা, গণভবন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, মূল্য পাটন হচ্ছে মূল্য হচ্ছে সময়ের বিনা, শিকড় থেকে সময় তুলে ফেলা, গ্রাফিটি দেয়ালে আঁকা ছবি, কথা বা সময়ের চিত্র ধরে, ফ্যাসিবাদ, ইতালির স্বৈরশাসক মুসলিনি প্রবর্তিত স্বৈর শাসন পদ্ধতি, সর্বপ্রকার বিরোধিতা কণ্ঠরুদ্র হয়ে এক সামন শাসন পদ্ধতি, কারফিউ, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে লোক চলাফলের নিয়মকানুন, দ্যাটস কল কারফিউ। কারফিউ বানানো হচ্ছে CURFU। গণ অভ্যুত্থান, গণজাগরণ, গণ আন্দোলন, যে আন্দোলনের জনসাধারণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে, গণবিক্ষোভ। প্রহসন হচ্ছে হাস্যরত্মক নাটক, ব্যঙ্গ, বিদ্রুপ। অভূতপূর্ব, যা পূর্বে হয়নি বা ঘটেনি, সর্বজনীন, জনসাধারণের জন্য অনুষ্ঠিত। বারোয়ারি, সকলের জন্য মঙ্গলকার বা কল্যাণকর। সহিংস হচ্ছে সহনশীল, বরদান্তকারী বা ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল। মূল আলোচনা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। তো তোমরা যদি চাও যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন, তাহলে আমাকে ফেসবুক পেজে নক দিবে, আমি দিয়ে দিব। তাছাড়া একটু কষ্ট করে যদি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো, দেখবো ওইখানে কিন্তু আমি একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ওই ড্রাইভ লিঙ্ক থেকেও তোমরা এটার লিঙ্কটা পেয়ে যাবা। মূল আলোচনায় ফ্রি। তো মূল আলোচনা হচ্ছে আসছে ফাগুনে দ্বিগুণ হব, বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছড়ানো আগুনের গ্রাফিটি হচ্ছে। তো আসছে ফাগুন আমরা দ্বিগুণ হবো, এটা হচ্ছে জহির রায়হানের একটা লাইন। আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব, কিন্তু এ কোনো ফাগুনের দিন না, এটা ছিল রৌদ্র দাহনের কোনো কাল, ছিল মানুষের নিজস্ব ঋতু বর্ষা, অবিরাম ঝরছিল, মাটি প্রকৃতি শীতল করছিল, কিন্তু 18 কোটি মানুষের মনে জ্বলতে থাকা আগুন থামানোর সাধ্য ছিল না। অর্থাৎ এটা জুলাই অভ্যুত্থানকে দিকে একটা গল্প বা প্রবন্ধ বলতে পারো। সেই প্রবন্ধ আসলে বলা হচ্ছে যে আসলে মানুষের শোষণের সময় এটা থামতে ছিল। সেদিন 5 আগস্ট থেকে 36শে জুলাই, বাংলাদেশের ক্যালেন্ডার জুলাই থেমে গেছে। এদেশের আন্দোলন সংগ্রাম সংগঠনের ছিল এই তো সময় এটা নয়। অর্থাৎ কি এই আন্দোলন যখন শুরু হয়েছিল আমাদের 5 আগস্ট বা 36 জুলাই, যেটাই বলা হয় জুলাইয়ের পহেলা হতে, এবং ধারাবাহিকভাবে এটাকেই আসলে যতদিন না আন্দোলন বা ফ্যাসিস্টবাদী আন্দোলন যতদিন না শেষ হচ্ছিল, ততদিন আসলে ছাত্র জনতা এটাকে জুলাই হিসেবেই রাখতে চাচ্ছিল যে ফ্যাসিস্টের জুলাইতে যাবে, যার ফলে 5 আগস্টে আসলে 36শে জুলাই বলে আখ্যা করা হয়। তবু সমগ্র দেশে এক অসহনীয় উৎকণ্ঠা স্তব্ধ হয়ে আছেন। শুধু দেশে নয়, সারা দুনিয়ায় মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আকাঙ্ক্ষা উদ্বেগ নিয়ে। কি ঘটতে যাচ্ছে, এক চরম অনিশ্চয়তায় মানুষ এখানে ওখানে বোঝার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন অস্থির সময় পার করছে। আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করছে, অর্থাৎ স্বৈরাচারের পতন। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে। নিপীড়ক সরকারও প্রস্তুত, আরও দলীয় বাহিনী, অর্থাৎ নিপীড়ক সরকারও তার যেই দলীয় বাহিনী নিয়ে আসলে ক্ষমতায় বসার জন্য প্রস্তুত আছে। সরকারি নানা বাহিনীকে অন্যায্যভাবে ব্যবহারে নিত্যদিনের অভ্যাস, অর্থাৎ এটা তারা এতদিন ধরেই সরকারি বাহিনীগুলোকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করে যাচ্ছিলেন। কাজেই বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় সবাই একদিকে উদ্বিগ্ন, তেমনই অন্যদিকে আন্দোলনে সফল হবে মানুষ জীবনের মায়া ছেড়ে নেমে আসে রাস্তায় এবং এক আশাবাদে তারা দুলছে। অবশেষে মুহূর্তগুলো এসে হাজির হলো। কারফিউ উপেক্ষা করে ঢাকায় উত্তরার মতে মানুষের দেখা মিলল, অর্থাৎ মানুষ চলে আসলো। আসলে তারা কারফিউ মানি নাই। 42 ধারা যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হয়ে ধীরে ধীরে সাভারে নামলো মানুষের ধর। সময় গড়ালো, দেখা গেল যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ। এগিয়ে আসা শহরের কেন্দ্রের দিকে কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী, আর তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিপদগামী ক্ষুদ্র একটা অংশ। কিন্তু সবাই হাল ছেড়ে দেয় শীঘ্রই, দৃঢ়চেতা, স্থির প্রত্যজ্ঞ আর মরতে প্রস্তুত মানুষের সামনে। কেউ আসলে প্রতিরোধ টেকে না, অর্থাৎ এরা এসেছিল থামাতে আর এরা বাকিরা আসছিল মরতে। তো এই কারণে এটা আসলে কেউই ঠেকাতে পারেনি। শীঘ্রই জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ, এবং পত্তন অত্যাসন্ন টের পেয়ে সরাসরি সরকার প্রধান পালিয়ে যান দেশে। অর্থাৎ সরাসরি তিনি আসলে এই দেশ ছেড়ে পালিয়ে যান এবং এক গণ অভ্যুত্থান সেরে
সারা দুনিয়ার মানুষ দেখে। পাশাপাশি হচ্ছে কিন্তু কীভাবে এটা সম্ভব হয়, আন্দোলনটা শুরু হয়েছিল একটা ছোট্ট দাবি নিয়ে। সরকারি বেশিরভাগ চাকরি বরাদ্দ ছিল নানা গোষ্ঠীর জন্য, তো এই দাবিটাই আসলে উত্থাপন করা হয়। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের বা তাদের পোষ্য কোটার ব্যাপক অপব্যবহার চলছিল, এবং এই পোষ্য কোটার ফলে দেশের বৃহৎ তরুণ সমাজ তাদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখছিল না। তাই কোটা সংস্থা পুনর্বিন্যাসের দাবিতে তারা আন্দোলন করেছিল দীর্ঘদিন। 2018 সালে এই আন্দোলন ঝড়ো সাফল্য অর্জিত হয়। সরকার কোটা ব্যবস্থা বাতিল করে, অথচ আন্দোলনকারী এটাকে যৌক্তিকভাবে কমাতে বলেছিল, কারণ দেশে পশ্চাৎপদগণ গোষ্ঠী আছে, প্রতিবন্ধী মানুষ আছে, যাদের বাড়তি কিছু সুবিধা রাখতে হবে। কিন্তু গণবিরোধী সরকার আন্দোলনকারীদের কোনো যৌক্তিক দাবি না শুনে কোটা ব্যবস্থাই বাতিল করে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে। এরপর 24 সালের শুরুতে প্রহসনের নির্বাচনের ক্ষমতা দখল করে সরকার আবার তার সম্মূর্তিতে ফিরে আসে, অর্থাৎ প্রহসন বলতেছে জোরপূর্বক কৌশলে পুরোনো কোটা আবার চালু করে। এখানে শিক্ষার্থীরা নতুন আন্দোলন শুরু করে। এবার তার আন্দোলনে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে, এবং এ নামের মধ্যে আন্দোলনের বৃহত্তর লক্ষ্যে দিশা ছিল কেবল চাকরি নয়, দেশের বিদ্যমান হাজারো বৈষম্য নিরসনে এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে ফুটে এসেছিল। প্রথম দিকে আন্দোলন সীমিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গনে, ক্রমশ আন্দোলনটা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যোগ দিতে থাকা জনবিচ্ছিন্ন সরকার আন্দোলনকারীদের মনোভাব বুঝতে চায়নি। তারা নিজেদের ছাত্র সংগঠনকে নিয়ে বর্বর কৌশলে আন্দোলন দমানোর চেষ্টা করে এবং বিভিন্নভাবে নিপীড়ন বা হত্যাচার চালাতে থাকে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। আন্দোলন ধীরে ধীরে দেশবাসীর হৃদয় স্পর্শ করে। জুলাই তৃতীয় সপ্তাহ থেকে আন্দোলন শিক্ষার্থীরা সীমা ছাড়িয়ে গণ আন্দোলনের রূপ নিতে শুরু করে। তবে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত নেতৃত্ব ভূমিকা রাখে, বিশেষ করে ছাত্রীদের সর্বাত্মক অংশগ্রহণ ছিল আন্দোলন গুরুত্বপূর্ণ। 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো প্রায় সব ছাত্রী মিছিল বের করতে বেরিয়ে এলে আন্দোলন এক অভূতপূর্ণ সর্বজনিতা প্রতিষ্ঠা হয়। ওই রাতে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি দলে বহিরাগত সন্তান নিপীড়ন করেছে, বিশেষত নারী শিক্ষার্থীদের এই বর্বরতা ছিল আন্দোলনের অন্যতম প্রধান দিক নির্ণায়ক ঘটনা। প্রেক্ষাপটে 16 জুলাই আন্দোলনে তার সবচেয়ে কার্যকর বা পরিচিতি পেয়ে যায়, এইটা হলো রংপুরে আবু সাইদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া। এরপর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দেয়। পরে আন্দোলন কর্মসূচিতে গতি হারাতে পারত, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসে। অসাধারণ জমায়েত, আগ্রাসী মনোভাব, অবিশ্বাস প্রাণদানের মধ্যে দিয়ে তারা আন্দোলনকে অধিকতর বেগবান করে তোলে। তারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রায় সমগ্র জনগোষ্ঠী আন্দোলনের সাথে একতা গ্রহণ করে আন্দোলনের গণঅভ্যুত্থানের রূপ নেয়। বস্তুত শিক্ষার্থীরা আন্দোলনের সাথে যুক্ত হতে সমাজের অপর মানুষের কোনো অসুবিধা হয়নি, কারণ দীর্ঘ শাসনের ফলে আসলে মানুষ এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছিল, যেটা তাদের মাঝে বিরাজ করেছে। সরকার নির্বাচন নিয়ে একের পর এক তামাশা করছে, নাগরিকের জীবনযাপন ও বিশ্বাস নিয়ে প্রতিনিয়ত অপমানজনক কথা বলেছে, সামান্য দাবি মত প্রকাশে তাদেরকে নির্বিকারে নির্যাতন গুম করে দিয়েছে, যাতে আমরা আইনাগর নামেও চিনি। চরম অপমান, অতমানে বিপর্যস্ত মানুষ, নজিরবিহীন লুটপাট আর অপচারের সংসদের মধ্যে লেগেছিল। জিনিসপত্রের দাম বাড়ছে, বাজারের উপর সরকার কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের ঘনিষ্ঠ লোকজন সকল ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। বছরের পর বছর ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট করতে দেখেছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের সকল প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ দাস হিসেবে কাজ করতে দেখেছে। শুধু তাই নয়, দীর্ঘ দুঃশাসনের অন্ধকার নিচে বাংলাদেশের মানুষ নাগরিক হিসেবে ভয়াবহ অসম্মান ও অনিশ্চয়তার ভিতর পড়ে গিয়েছিল। এই দানবীয় শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের গল্প ছিল সরকারের প্রধান অবলম্বন, মুক্তিযুদ্ধকে আসলে তারা প্রধান অস্ত্র হিসেবে ধরেছিল। এবং এইখানেই কিন্তু লোকে দেখলো হাজার হাজার সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে, কিংবা জাল সনদ চাকরির সুবিধার্থে অনেকে হচ্ছে। দেশের গণমাধ্যম এই সংবাদ অনবরত প্রকাশ করে সরকার তার জবাব দেওয়ার জন্য প্রয়োজন বোধ করে না। সকল অনিয়ম অবৈধতাকে শিখে দিয়ে চাইলে অবকাঠামোকে উন্নয়নের গল্প দিয়ে তারা আসলে ঢেকে দেয়, কিন্তু মানুষ জানতে পেরেছিল এই অবকাঠামো নির্মাণ ব্যয় পৃথিবীর জন্য অন্য তুলনায় অসম্ভব রকম বেশি। বছর পর বছর মানুষ ধরে একের পর এক দুর্নীতি চিত্র প্রকাশ হতে দেখে। হাজার কোটি টাকার দুর্নীতি যেন এক প্রাত্যহিক চিত্রে গরিব আর অসহায় মানুষকে উপহাস করতে থাকে। পরীক্ষায় পাশ ফেলেন, ব্যবধানে গৌণ হয়ে থেকে প্রশ্নপত্র নিম্নচিত্র ছিল। এমনই প্রথম শ্রেণীর চাকুরির পরীক্ষা নিয়োগে বছর পর বছর অনিয়ম জানা যায়। বিভিন্ন দেশের টাকা পাচারের কাহিনী প্রকাশ হয়, পুরো দেশে এক ধারাবাহিক প্রতারণা নিমজ্জিত হয়। অবৈধভাবে রাষ্ট্রযন্ত্র দখলে থাকা একটি পরিবার ও অনুগত ক্ষুদ্র এক গোষ্ঠীর উদ্যোক্তা দুর্নীতি, তামাশার পরিবর্তে ভয়ানক অসম্মানবোধ এবং অনিশ্চয়তার শিকার হতে থাকে। তাই আন্দোলনে ত্বরান্বিত হলে প্রথম সুযোগটাই তারা দেশের মানুষের সাথে ব্যাপক সক্রিয়তার অংশগ্রহণ করে। 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের চূড়ান্ত কোনো ফ্যাসিবাদের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। গণ অভ্যুত্থানের শুরু থেকে মানুষ স্বৈরাচারী সরকারের পতন সাফল্য হিসেবে ভাবেনি। তারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জালিমের ন্যায় মজলুমের বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছে, গণতান্ত্রিক জনমাধ্যম রাষ্ট্র করতে চেয়েছিলেন। তাই স্বাধীনতার 5 দশক অতিবাহিত হলেও আমরা তা করতে পারিনি। জুলাই গণ অভ্যুত্থান অভূতপূর্ব অভ্যুত্থান, নজির পৃথিবীতে নেই। এই অভ্যুত্থানে আমাদের জন্য এক অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু গোটা দলের নেতৃত্ব হয়নি, কয়েকটি দলের জোটের মাধ্যমে সংগঠিত হয়নি। মূলত শিক্ষার্থীরা ডাকে সারা অংশগ্রহণ করে, যেখানে প্রধান ও অপ্রধান প্রায় সকল বিরোধী দলের মানুষজন ছিলেন। ধনী গরিব মধ্যবিত্তরা ছিলেন, শহর ও গ্রামের মানুষ। ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীরা যেমন ছিলেন তেমন ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। সবাই নিজের অবস্থান থেকে ভুলে রাস্তায় লড়াই করেছিলেন উদ্দেশ্য সামনে রেখে। এভাবে আন্দোলনের সময় এমন এক ভাষা তৈরি হয়েছে যার ভাষা সবাই বুঝতে পারছিল। সেই ভাষার মূল কথা পারস্পরিক ভিন্ন
ধন্যবাদ নিয়ে আসলে এর জন্য মানুষের মুক্তির কাজ করছে অত শত বছর উত্তীর্ণ বাংলাদেশকে একটা নতুন ভাষা, সেই ভাষা কাজ আমাদের মানুষের সকলকে নিয়ে সবার জন্য জনকল্যাণমূলক কাজ এক করতে কাজ করতো। প্রকৃতপক্ষে অভ্যুত্থানের বিষয়টা সুযোগ, সমস্ত ভাগ্য পরিবর্তনের সুযোগ, নতুনভাবে দেশ গড়ার সুযোগ। অতীতে এমন একটা দেশে এসেছে, কয়েকবার এসেছে, কিন্তু আমরা তাকে ব্যবহার করতে পারিনি, ধরে রাখতে পারিনি। এবারের সুযোগটা আমাদের রক্ষা করতে হবে। দেশের নানা মত ও বৈশিষ্ট্যের মানুষ আছে, নানা জাতীয় ধর্মের মানুষের, সবাই যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবে সতর্কতার সাথে, আর দেশ ও দশের দিকে নজর রাখবে। তাহলেই কেবল সুযোগ সদ্ব্যবহার করা যেতে পারে। আমাদের মনে রাখতে হবে হাজারো শহীদের আত্মনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষিত হয়েছে জুলাই অভ্যুত্থানে। সেই প্রত্যয়ের প্রতি শ্রদ্ধাশীল ঠিকমতো ভিন্ন প্রকৃতির প্রতি সংস্কৃতি, রীতি সংস্কৃতির প্রতি সহিংসতা দেখানো গণ অভ্যুত্থানের শিক্ষা। আর এই শিক্ষা গ্রহণ করলে আমাদের নতুন বিষয় সত্যিকার করতে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের আঙ্গিকে একটা প্রবন্ধ, এবং এখানে জুলাই অভ্যুত্থানের সকল কথাবার্তাই বলা হয়েছে বাংলাদেশের মানুষের। এবার যদি আমরা একটু পাঠ পরিচিতি পড়ি, আমাদের একদম এই কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থান এক নতুন মাত্রা যোগ করে। এই অভ্যুত্থান 1969 থেকে 90 থেকে পৃথক। এটা রাজনৈতিক দলের নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছিল। এদের দাবিনামার মধ্যে সে প্রার্থিক পর্যায়ে রাজনৈতিক কোনো দাবি অন্তর্ভুক্ত ছিল না। ছাত্র সমাজ তাদের শিক্ষা জীবন শেষে ন্যায্যতার ভিত্তিতে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে বাধা নিরসনের জন্য কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছিল। অনেকে অত্যাচার ও নির্যাতনের পর এই দাবি মেনে নেওয়া হলে কৌশলে আবার তা ফিরিয়ে আনা হয়। ফলে শিক্ষার্থীরা আবারও এই আন্দোলন করতে যেতে আন্দোলন এক পর্যায়ে চরম দমননীতি হত্যাযোগ্য পরিচালনা করলে স্বতঃস্ফূর্তভাবে প্রায় প্রতিরোধে এগিয়ে আসে। এতে গণ অভ্যুত্থান ঘটে এবং দেশ পাড়িয়ে যায়, এবং এই গণ অভ্যুত্থান মানুষের সকল মানুষের আবারও একটা দেশ নির্মাণের সুযোগ এনে দিয়েছিল, এবং এটা আমাদের দেশ রক্ষা করতে হবে। তো এটা ছিল আসলে প্রবন্ধ, এবং এই দ্বারা আসলে আমাদের গদ্যের শেষ হলো, এবং আমাদের এই যেই নতুন গৌরবের গাথা বা যেটাই আছে, এইটা পড়ার মাধ্যমে আমাদের নতুন গৌরব গাথা, এটার মাধ্যমে দেশের যে নতুন সমৃদ্ধি, এটাই আসলে মেসেজ দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লেগেছে অবশ্যই জানাবা। তো গদ্য শেষ হলে এরপরে পদ্য দেওয়া হবে, অর্থাৎ কবিতা পদ্য শেষ হলে এরপর নাটকের পর উপন্যাস, এইভাবে আসলে তোমাদের বাংলা প্রথম পথে সকলগুলো ক্লাস শেষ হবে। তো এই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটা ফলো করবে, পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে একটু বেল আইকন অন করে দিও, ফেসবুক পেজে নোটিফিকেশন অন করে। তো দেখা হচ্ছে পদ্যের ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এইগুলো পড়তে থাকো। আসসালামু আলাইকুম।